11-এ নতুন সিলেবাস অ্যাজ পার ইউর সেমিস্টার সিস্টেম। আমরা প্রথম দিন থেকেই টেক্সটগুলো যখন পড়ব পুরোটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো মানে ইন ডিটেলসে পড়তে হবে। প্রত্যেকটা শব্দ ধরেই বলো বা প্রত্যেকটা লাইন ধরেই বলো। তার একটা অন্যতম কারণ হচ্ছে কি তোমার এমসিকিউ। আমাদেরকে ফুললি অ্যাটেম্প করতে হবে এমসিকিউ কোয়েশ্চেন। তো এমসিকিউ মানে বাইরে থেকে শুনতে যতটা সহজ মনে হয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই ব্যাপারটা ততটাই হার্ড। তোমার মনে হয় যে, বা অনেকেই বলবে যে এমসিকিউ কোশ্চেনে তো অনায়াসে নাম্বার তোলা যায়। হ্যাঁ, পসিবলি নাম্বার তোলা যায়, বাট সেটার জন্য কিন্তু অনেকটা বেশি পড়তে হয়। কারণ কোন লাইন থেকে কি কোশ্চেন তুলে দেবে আমরা কেউ জানি না, তাই ইচ অ্যান্ড এভরি লাইন কিন্তু আমাদের খুঁটিয়ে পড়তে হবে। তোমাদের সিলেবাসের প্রথম যে চ্যাপ্টার যেটা রয়েছে, দ্যাট ইজ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার্স ডে, অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমাদের কম বেশি প্রত্যেকেরই কোনো না কোনো আইডিয়া আছে। অ্যাস্ট্রোলজি মানে যেটাকে আমরা বাংলায় বলে থাকি জ্যোতিষবিদ্যা। হ্যাঁ, অবভিয়াসলি অ্যাস্ট্রোলজি ইজ আ সায়েন্স, বাট অ্যাস্ট্রোলজি সায়েন্স তখনই হয়ে উঠবে যখন সেটা একজন প্রপার অ্যাস্ট্রোলজার ডেসক্রাইব করবেন। এখন ধরো এই হাটে বাজারে কিছু বাজার চলতি অ্যাস্ট্রোলজার বা ওই জ্যোতিষী দেখা যায়। হ্যাঁ, মানে যারা হাটে কোনো বট গাছের তলায় বা অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসে, আর তুমি 20 টাকা তাকে দাও, দেখে বলো বাবাজি হাতটা একবার দেখে দাও। বাবা হাত তো দেখে, বাট হাত দেখে ভাগ্য দেখে না, তোমার হাতের ময়লা দেখে, সেটা কিন্তু ক্লিয়ার নয় কারো কাছে। হ্যাঁ, মানে বাবাজি আদৌ ভাগ্য দেখতে জানে কি না সেটা নিয়েও অনেকের সন্দেহ থাকতে পারে। তোমার কাছে যেমন জ্যোতিষবিদ্যাটা পুরোপুরি একেবারে আননোন, তার কাছেও হয়তো এই গ্রহ নক্ষত্র এগুলোও আননোন। মানে সে তোমার মতোই পণ্ডিত জ্যোতিষবিদ্যাতে, এটাও হতে পারে। কিন্তু তাকে আমরা জ্যোতিষ হিসেবে মেনে নিয়েছি, কারণ তার বেশভূষা, হ্যাঁ, তার অবয়ব, আকার, আয়তন, এগুলো অনেকটা জ্যোতিষীদের মতো। হ্যাঁ, এবার অ্যাস্ট্রোলজার বলতে আমাদের মাথায় আসে যে বেশ তিলক টিলক কেটে থাকবে, সুন্দর করে গায়ে গেরুয়া বস্ত্রর মতো কিছু পরিধান করে থাকবে, বা নামাবলী জাতীয় কিছু থাকবে। তাহলে এই যে অবয়বটা আমরাই তৈরি করে নিই, তাই এই অবয়বটাই কিন্তু অ্যাকচুয়ালি ওই ভণ্ড অ্যাস্ট্রোলজারদের সহায়তা করে। কারণ তারা খুব ভালো করেই জানে আমাদের এই অবয়বটা দেখেই কিন্তু লোকজন আমাকে বিশ্বাস করবে। তো অ্যাস্ট্রোলজি প্রফেশনটাতে কিন্তু অনেক বেশি যে আর্টটা বেশি করে দরকার, সেটা হচ্ছে কি মানুষের বিশ্বাসকে অর্জন করা। হ্যাঁ, অবভিয়াসলি সেটা বিভিন্ন ভাওতার দ্বারাও হতে পারে। গল্পে মোটামুটি এইরকমই কিছু একটা জিনিস তোমরা পেতে চলেছ, যেখানে হয়তো বা অ্যাস্ট্রোলজার প্রকৃত অ্যাস্ট্রোলজার নাও হতে পারে, কিছু ভাওতাবাজিও থাকতে পারে। তবে গল্পে যাওয়ার আগে আমি তোমাদের বলেছিলাম যে লেখক পরিচিতি সম্বন্ধে একটু জেনে নেব। আমাদের গল্পের লেখককে আমাদের অতি পরিচিত রাইটার, দ্যাট ইজ আর.কে. নারায়ণ, রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণন। এইবার ক্লাস 11-এ আমি রাইটারদের সম্বন্ধে চিরাচরিতে যে কথাগুলো আছে সেগুলো তো আমরা সবাই জানি, বাট ওই চিরাচরিতের বাইরে গিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের জন্য দিতে চাই বা আলোচনা করতে চাই। ওকে, দেখবে আমরা যে এমসিকিউ বা এসিকিউ এর যে বইগুলো করছি আর কি, তো সেইগুলোতে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি প্রোভাইড করেছি বিভিন্ন রাইটারদের সম্বন্ধে, যেগুলো আমরা নর্মাল যা জানি তার বাইরে গিয়ে একটু একটু থাকতে পারে। আর.কে. নারায়ণের সম্বন্ধে যেটা বেসিক আমরা জানি, যে ক্লাস 10-এও ওনার চ্যাপ্টার দিয়ে শুরু করেছিলাম, দ্যাট ইজ ফাদার সেলফ। ক্লাস 11-এ প্রিভিয়াস সিলেবাসেও ছিল লীলাস ফ্রেন্ড, তো সেটাও কিন্তু আর.কে. নারায়ণের। এবং বর্তমান যে সিলেবাস সেখানেও আর.কে. নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে দিয়েই আমরা শুরু করব। তো বেসিক্যালি আমাদের সিলেবাসের সঙ্গে যেন আর.কে. নারায়ণ এটা ওতপ্রোতভাবে জড়িত। শুরুই করি আমরা আর.কে. নারায়ণকে দিয়ে। আর.কে. নারায়ণ আমরা সবাই জানি তিনি একজন সাউথের ফেমাস ইংলিশ রাইটার ছিলেন, এবং আর.কে. নারায়ণের সময় 3জন বিখ্যাত রাইটার ছিলেন। সেই সময় তাদেরকে বলা হতো ট্রায়ো। তার মধ্যে একজন ছিলেন আর.কে. নারায়ণ, একজন ছিলেন মুল্করাজ আনন্দ, এবং আরেকজন ছিলেন রাজা রাও। এই 3জনকে বলা হতো সাউথের ট্রায়ো, যারা ইংরাজি সাহিত্য মানে ভারতীয় ইংরাজি সাহিত্যকে অনেক বেশি গ্লোরিফাই করেছিল। এবার যেটা বললাম ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট আর.কে. নারায়ণ, এটা হলো আর.কে. নারায়ণ সেই ব্যক্তিত্ব যিনি ছোটবেলায় সব থেকে বেশি গ্রামাটিক্যাল এরর করতেন তার কথায়। একটা সারপ্রাইজিং ব্যাপার নয়? যে ব্যক্তি ছোটবেলায় গ্রামাটিক্যাল এরর করতেন সব থেকে বেশি, মানে আর.কে. নারায়ণের কথা বলতে গিয়ে তার ভাই আর.কে. লক্ষ্মণ
মানে আর কে নারায়ণের বিভিন্ন কমিক, বেসিক্যালি মালগুড়ি ডেজ বলে আমরা যে সাহিত্যটাকে চিনি, সেই সাহিত্যের বা গ্রন্থের যে সমস্ত ছবিগুলো তোমরা দেখতে পাবে বা ওই বইটিতে, দ্যাট ইজ ড্রন বাই আর কে নারায়ণস ব্রাদার লক্ষ্মণ নারায়ণ। তো লক্ষ্মণ নারায়ণ আর কে নারায়ণ সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, আমাদের বাড়ির মধ্যে যতজন মেম্বার ছিল তার মধ্যে সব থেকে ভুল মানে গ্রামাটিক্যাল এরর করতো কিন্তু আর কে নারায়ণ। তাহলে ভাবা যায় সেই ব্যক্তিই কিন্তু আজ আমাদের ইংরেজি শেখাচ্ছে। তাহলে যে ব্যক্তি একটা সময় সব থেকে বেশি এরর করতো, সেই ব্যক্তির ইংরেজি দিয়ে আমরা বিভিন্ন ক্লাস শুরু করছি। তার মানে আর কে নারায়ণের লাইফ স্টোরি কিন্তু আমাদের একটা শিক্ষা দিতে পারে যে জীবনে ভুল মানুষ করবি, তবে ভুল করছি বলে সেটাকে ভয় পেয়ে পিছিয়ে থাকলে চলবে না। ভুল করতে 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 করতেই কিন্তু তোমরা সঠিকটা শিখবে। আর কে নারায়ণ যদি ভুল থেকে একজন এত ভালো মানুষ বা এত ভালো শিক্ষিত ব্যক্তি হয়ে উঠতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আমরাও পারবো। এগুলো হচ্ছে আর কে নারায়ণের লাইফে কোয়াইট ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবার মালগুড়ি ডেজ আমরা এতবার শুনেছি, এতবার বলেছি, হয়তো বা ক্লাস 10 পড়াতে গিয়েও আমি তোমাদের এটা ব্যাখ্যা করেছিলাম, তবু আবার একবার বলে দিই যে মালগুড়ি ডেজ এই যে গল্পটা বা এই যে গল্প সমগ্রটা, সেখানে ছোট ছোট অনেক গল্প আছে। সেই মালগুড়ি ডেজটার মধ্যে মালগুড়িটা কি, মালগুড়ি যে শব্দটা আমরা বারবার শুনি, ওটা কি? মালগুড়িটা হলো একটা ফিকশনাল টাউন, মানে হচ্ছে গিয়ে কাল্পনিক শহর। এইবার আর কে নারায়ণ যে টাইমে বা যে সময়ে গল্পগুলো লিখছেন, তৎকালীন দিনে টাউন বা শহর বলতে আজকে যেটা আমরা টাউন বা শহর বুঝি সেই রকম কিন্তু কনসেপ্টটা ছিল না। মানে অ্যাকচুয়ালি তখনকার দিনে শহরগুলো ছিল গ্রামীণ শহর, বাট তার মধ্যে গ্রামীণ একটা ছোঁয়া ছিল। মানে আমরা আজকের দিনে মডার্ন গ্রামগুলো বলতে পারি, বা শহর সংলগ্ন যে গ্রামগুলো হয় না, সেই রকম টাইপের ছিল মালগুড়ি। তো বেসিক্যালি মালগুড়ি একটা ফিকশনাল টাউন, এবং ওই টাউনের বিভিন্ন গল্প তিনি প্রেজেন্ট করেছেন তার মালগুড়ি ডেজের মধ্যে। মালগুড়ি ডেজকে নিয়ে অনেক অ্যানিমেটেড কার্টুন রয়েছে, অনেক রিয়েলিস্টিক ভিডিও আছে, ওকে, মানে রিয়েল ক্যারেক্টারের মাধ্যমে প্রেজেন্ট করাও আছে। সেই মালগুড়ি ডেজেরই অন্তর্গত আমাদের আজকের পাঠ্য অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তো তোমাদের প্রথম এমসিকিউ যেটা হতে পারে যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কোথা থেকে নেওয়া হয়েছে, তো উত্তর হবে মালগুড়ি ডেজ। ওকে, যারা বই রাখছো বা অলরেডি টেক্সট পেয়েছো তারা কি করবে না, এগুলো একটু নোট ডাউন করে নেবে, বা যারা নোট এখনো পাওনি তারা একটা এক্সট্রা খাতায় নোট করবে। যতই তোমাদের এমসিকিউ এসিকিউ এসবের জন্য আলাদা করে বই করে দেওয়া হোক, তাতেও জানবে কিছু কিছু ইনফরমেশন আমাদের মিসিং থাকবেই থাকবে, সেই কারণে টেক্সটটাকে পড়া। এবং এর পরবর্তী যে টেক্সটগুলো আছে বা টেক্সটটা আমি কি করেছি, যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের জন্য আমি হাইলাইট করে দিচ্ছি। তাহলে হাইলাইট করা থাকলে যারা অলরেডি টেক্সট পেয়েছো, প্রিন্ট করেছো, তারা আন্ডারলাইন করতে পারো বা হাইলাইট করতে পারো। যারা পাওনি তারা চিন্তা নাই, সব শেষে পিডিএফটাও পেয়ে যেতে পারো। ঠিক আছে, পিডিএফটা পেয়ে যাবে। তো আর কে নারায়ণের গল্প আজকের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে দিয়ে চলো আমরা আমাদের ক্লাস 11-এর প্রথম জার্নিটা শুরু করি। এবার আমরা টেক্সটে আসছি, চলো টেক্সট কিভাবে শুরু হচ্ছে দেখা যাক। পাংচুয়ালি at midday he opened his bag and spread out his professional equipment. Punctually at midday, punctually মানে নিয়ম অনুসারে, অর্থাৎ যেমনটা সে আর বাদ বাকি দিন যা করে আজও তাই করছে, অর্থাৎ যেটা আমরা ডিসিপ্লিনড ওয়েতে করা কাজ বোঝাই সেটা কি পাংচুয়ালি বলা হচ্ছে। তো আর 5টা দিনের মতো আজকেও সে কি করছে, দেখো হি দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু ডাইরেক্ট সাবজেক্টকে মেনশন করা হচ্ছে না বা সাবজেক্টের নাম মেনশন করা হচ্ছে না, তার বদলে প্রোনাউন ইউজ করা হচ্ছে। তাহলে সে আর 5টা দিনের মতো আজকে মিড ডেতে অর্থাৎ দুপুর বেলাতে ওপেন্ড হিজ ব্যাগ, তার ব্যাগটি খুলেছে, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং ছড়িয়ে রেখেছে বা সাজিয়ে নিচ্ছে তার প্রফেশনাল ইকুইপমেন্ট। প্রফেশনাল মানে ব্যবসার জন্য, ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি। অর্থাৎ এখানে এমন একজন ব্যক্তির কথা বলা হলো যে ব্যক্তি তার ব্যাগে করে তার ব্যবসার যে যন্ত্রপাতি বা জিনিসপত্রগুলো হয় সেইগুলো নিয়ে এসে আর 5টা দিনের মতো আজকেও দুপুরবেলায়
সাজিয়ে সাজিয়ে রাখছে। হুইচ কনসিস্টেড অফ, এই যে বললাম ইকুইপমেন্ট বা জিনিসপত্রগুলো, ওইগুলোর মধ্যে কি ছিল, কনসিস্টেড অফ অর্থাৎ ওগুলোর অন্তর্গত ছিল a dozen of cowrie cells, a square piece of cloth with obscure mystic chart on it, a notebook, a bundle of Palmyra writing. এবার সবটার মানেটা করি। তাহলে তার মধ্যে কি ছিল, a dozen of cowrie cells। cowrie cells মানে একেবারে সোজা বাংলায় যাকে আমরা বলি কড়ি, কড়ি। ওকে, এই যে দেখো ডান দিকে একটা ছবি দেওয়া রয়েছে, কড়ি। দেখবে এই যে কড়ির প্রচলন অ্যাকচুয়ালি এখন তো আর নেই। এই কড়ির প্রচলন ছিল একটা সময়ে, যে সময় কড়ি কিন্তু লেনদেনের কাজে ব্যবহৃত হতো। কারণ আমরা ইতিহাসে পড়েছি যে একটা সময়ে জিনিসের বদলে জিনিস ছিল। এবার আর একটা সময় এসেছিল যখন কিন্তু কড়ি, 1 কড়ি 2 কড়ি 3 কড়ি করে কড়ি দিয়ে কিন্তু টাকার ভ্যালু করা হতো। আজকে যেমন 1 টাকা 2 টাকা 3 টাকা, তখন কিন্তু 1 কড়ি 2 কড়ি 3 কড়ি। ইভেন এই যে নামটা বেসিক্যালি গ্রামীণ অঞ্চলের দিকে, যারা গ্রামের দিকে বাড়ি, তোমরা তো অনেকেই লক্ষ্য করেছো তোমার এলাকায় অনেকেরই এরকম নাম আছে, 7 কড়ি 5 কড়ি 3 কড়ি এরকম নাম আছে, 9 কড়ি পর্যন্ত নাম আছে। দেখবে বেসিক্যালি 1 থেকে 10 কড়ির মধ্যে নাম হয়, এবং যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো দিয়ে নাম হয়। 1 কড়ি 3 কড়ি 5 কড়ি 7 কড়ি 9 কড়ি, কখনই জোরগুলো নাম হয় না। কারণ তখনকার দিনে নিয়ম ছিল যে সন্তানকে বিজোড় কড়ির বিনিময়ে নেওয়া হয় আর কি, দাইমার কাছ থেকে। তখনকার দিনে তো এখন মেডিকেল ব্যবস্থা এত উন্নত ছিল না, তখন দাইমা সন্তান প্রসবে সহায়তা করতো। তো দাইমাকে এতগুলো কড়ির বিনিময়ে সন্তানকে নেওয়া হতো দাইমার কাছ থেকে, এবং অবশ্যই সেটা বিজোড় হতো। এরকম অনেক নাম তোমরা তোমাদের এলাকায় পাবে দেখতে। তাহলে সেই সময় কিন্তু কড়ির প্রচলন ছিল। তাহলে ওই জ্যোতিষী বা যে ব্যক্তির কথা আমরা এখানে পড়ছি, তার ব্যাগ থেকে তিনি কিছু কড়ি নামিয়ে রাখলেন। আ স্কোয়ার পিস অফ ক্লথ, তারপর একটা বর্গাকার কাপড়ের টুকরো বের করলেন। যে কাপড়ের টুকরোতে কি ছিল, অবস্কিওর মিস্টিক চার্ট। অবস্কিওর মানে অস্পষ্ট, মানে ব্যাপারটা অনেকটা পুরনো হয়ে গেছে, বহুদিন ধরে ব্যবহার করছে। দেখবে এরা তো সেই ব্র্যান্ডেড মানে অ্যাস্ট্রোলজার নয়, এরা মানে একটু ওই কমা সময় গাছতলায় বসে অ্যাস্ট্রোলজার। তো এদের কাছে পুরনো মালপত্র খুব বেশি থাকে। বহুদিন ধরে বাপদাদার আমলে হয়তো কেউ অ্যাস্ট্রোলজার ছিল বংশ পরম্পরায়, সেইটাকে খুঁজে পেতে ধুলো ঝরে বের করে এনেছে, প্রায় উঠেই গেছে সব দাগছোপ। সেই রকম একটা কাপড় স্কোয়ার আকৃতির, যেটা অস্পষ্ট, এবং তার উপর কি রয়েছে, মিস্টিক চার্ট। মিস্টিক মানে রহস্যময়, রহস্যময় একটা চার্ট রয়েছে, মানে যেটা আমি বা তুমি হয়তো বুঝবো না। ডান দিকে ছবিটা লক্ষ্য করো, আবার একইভাবে দেখো সেকেন্ড ছবিটা রয়েছে। এটাকে বলা হয় দেখবে বেসিক্যালি বার্থ চার্ট। দেখবে জ্যোতিষীরা কী সব বলে দেয় যে তোমার রাহু এতই রয়েছে, কি চন্দ্র এতই রয়েছে, শুক্র এতই রয়েছে। আমি তুমি হাঁ করে শুনিনি, ভাবি বাবা কত কি জ্ঞান ব্যক্তিটার। আসলে ওই ব্যক্তিটা হয়তো আমার মতোই ফোমরা। হ্যাঁ, আমি যদি ওই ব্যক্তিটাকে ম্যাথের কিছু জ্ঞান দিয়ে দিই, হয়তো ম্যাথের সেই লটা বা রুলসটা বা রেগুলেশনটা আমরা জানি না, কিন্তু তাকে যদি বুঝিয়ে দিই সে কিন্তু বুঝে নেবে, ভাববে বাহ এর ম্যাথের অনেক কিছু জ্ঞান। মানে অ্যাকচুয়ালি বোকা বানানো মানুষকে কিন্তু অনেক বেশি সহজ হয়। যে বিষয়টা আমরা জানি না সেটা অনায়াসে আমাদেরকে কেউ কিন্তু বোকা বানিয়ে দিতে পারে, তাতে যতই বলবো। আর জ্যোতিষীরা কিন্তু এই সাইকোলজিটা কি কাজে লাগায়, মানুষকে বোকা বানানো। তারপরে সমস্ত জ্যোতিষী খারাপ সেটা আমি বলছি না, বাট অধিকাংশ মোস্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার্স কিন্তু এই কাজটাই করে থাকে। তাহলে দ্বিতীয় যে ইনস্ট্রুমেন্টটা বা দ্বিতীয় যে ইকুইপমেন্টটা ছিল, সেটা ছিল একটা চার্ট, যেটা অস্পষ্ট, এবং সেটা একটা কাপড়ের বর্গাকার একটা কাপড়ের ওপর অঙ্কিত ছিল। এরপর কি ছিল, আর নোটবুক। একটা নোটবুক রাখতে হবে তো, কোন কাস্টমার এলো বা তার কবে জন্ম হয়েছে, কটার সময় জন্ম হয়েছে, এই সমস্ত কিছু দেখেই না তবে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা ঘটবে, তাতে সে যতই জানুক বা না জানুক। নোট মানে দেখনদারি কিন্তু হতেই হবে। তাহলে 3 নম্বর ছিল নোটবুক। 4 নম্বর ছিল আ বান্ডেল অফ পালমায়রা রাইটিং। পালমায়রা রাইটিং কি, এটা আমরা হিস্ট্রিতে বা ইতিহাসে কিন্তু সবাই পড়েছি বা দেখেছি, যেগুলোকে আমরা ওই লিপির মতো বলে থাকি। বা আগেকার দিনে বেসিক্যালি ওই দেখবে বেদ টেদ যে সময় লেখা হয়েছিল, বা তার অনেকটা পরেও চর্যাপদ বলে এই সমস্ত যখন লেখা হতো, তখন কিন্তু এখনকার মতো খাতার প্রচলন ছিল না। তখন গাছের পাতার উপর লেখা হতো। তবে যে পাতাটা সব থেকে বেশি ইউজ হতো, দ্যাট ওয়াজ পাম ট্রিজ
লিভস মানে তাল গাছের পাতা। তো সেইখান থেকেই এসেছে কিন্তু পালমায়রা, পাম শব্দ থেকে এসেছে পালমায়রা। ওকে, তো বেসিক্যালি তাহলে তাল পাতার উপর যে সমস্ত লেখাগুলো, পুঁথিগুলো, যেটাকে আমরা সোজা বাংলায় পুঁথি বলি, তো সেরকম কিছু পুঁথি বের করলো। এটারও ছবি দেখো আমি দিয়ে রেখেছি ডান দিকে। এরকম পুঁথি তোমরা ইতিহাস বইয়েতে অনেক ছবি দেখেছো। এবার ওই পুঁথিটা আদৌ সে অ্যাস্ট্রোলজার পড়তে জানুক বা না জানুক, দেখনদারি মাস্ট। আমি তোমাদের বারবার বলছি, এই জায়গায় তোমরা দেখতে পাবে মানে আগে থেকে লোক দেখানো কিন্তু অনেকটা ব্যাপার আছেই আছে। তাহলে পালমায়রা রাইটিং এর রইল, পালমায়রা রাইটিং অর্থাৎ তাল পাতার উপর লেখা যেটা ছিল সেটা। এরপরে আসছি হিজ ফোরহেড। এবার এইগুলো তো এতক্ষণ তাহলে তার ইকুইপমেন্ট বা কি কি তার সাজ সরঞ্জাম আছে, মানে জিনিসপত্র আছে সেটা বলছো। এইবার কিন্তু লেখক আসছেন আমাদের যে ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে তার অ্যাপিয়ারেন্সে, তার বহির আবরণটা কেমন ছিল তার উপর দেখো বলা হচ্ছে হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট মানে উইথ, একবারে বলি, রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। অর্থাৎ তার যে কপাল সেটা আচ্ছাদিত ছিল বা তার উপর লেপা ছিল কি স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই। আদপে আমরা জানি না যে ওই ছাইটা পবিত্র কিনা, বাট ওটাকে লাগানো হয়েছে পবিত্র হিসেবে। দেখবে অনেকে মহাদেবের ভক্ত হয়, হ্যাঁ, বলা হয় যে কি না মহাদেব বা শিব ছাই ভস্য মেখে থাকতেন। ছাই ভস্য যেহেতু মহাদেব মেখে থাকতেন, তো বেসিক্যালি যারা মহাদেবের ভক্ত হন তারা যখন মহাদেবের দর্শনে যান, বেসিক্যালি কেদারনাথ বা এই সমস্ত বড় বড় জায়গাগুলোতে যখন যায় বা কাশি যায়, তারা কি করে দেখবে কপালে ওই জায়গায় অনেক ব্যক্তি থাকে, তারা দেখবে একটা হলুদ বর্ণের আভার কিছু লেপে দেয়, তার উপর একটু ছাই লেপে দেয় ছাইয়ের মতো। ওটা কি বলা হয় না স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই। তো ওই যে জ্যোতিষী ছিল তার কপালে লেপা ছিল এরকম স্যাক্রেড অ্যাশ অর্থাৎ পবিত্র ছাই। আর কি লেপা ছিল? ভার্মিলিয়ন। ভার্মিলিয়ন মানে সিঁদুর। সিঁদুর তো থাকতেই হবে, না হলে তাকে কি করে মনে হবে যে সে একজন ঈশ্বর ভক্ত পবিত্র মানুষ। And his eyes sparkled with a sharp abnormal gleam. এবং তার চোখগুলো স্পার্কলড মানে একেবারে ঝাঁ চকচক করছে, মানে চকচক করছে। উইথ a sharp abnormal gleam মানে একটা তীক্ষ্ণ অ্যাবনর্মাল গ্লিম। গ্লিম মানে হচ্ছে জ্যোতি, একটা অস্বাভাবিক জ্যোতি, মানে তার চোখের মধ্যে একটা অস্বাভাবিক জ্যোতি রয়েছে। মানে ওই জ্যোতিটা দেখলে অনেকেরই মনে হতে পারে যা না সাধু বাবা অনেক কিছু জানেন, সাধু বাবা সব করতে পারেন। দেখবে মানে একটা কথাই তো আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো আমরা অনেক সময় কারোর অ্যাপিয়ারেন্সের দ্বারা একতরায় আকৃষ্ট হয়ে যাই যে তাকে আমরা বিশ্বাস করেই ফেলি। এই যে অ্যাস্ট্রোলজারটা ছিল তার অ্যাপিয়ারেন্সটা এমন ছিল, তার চোখের জ্যোতি এমন ছিল, বা তার তাকানোর ভঙ্গিমাটা এমন ছিল, অধিকাংশ লোক অতি কিন্তু অর্ধেকটা কাত হয়ে যেত। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ আ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। যেটা কিন্তু অ্যাকচুয়ালি লুকটা ছিল ওই অ্যাস্ট্রোলজারের কাস্টমার খোঁজার মতো লোক। মানে তুমি আমি দেখে ভাবছি যে বাবার পবিত্র নজর, কিন্তু বাবা আসলে পবিত্র নজর দেননি, বাবা খুঁজছে কাকে কখন মুরগি বানানো যায়। বেসিক্যালি বাবা ইন আ সার্চ অফ চিকেন। তাহলে কি করে মুরগি বানানো যায় সেই ধান্দায় বাবা আছে, আর আমরা ভাবছি যে না বাবা কত কি না জানে। বাবার চোখ কিন্তু চারিদিকে ঘুরছে, কখন একটা লোক আসবে, কখন তাকে গোটা কত মিথ্যা বুলি শুনিয়ে মুরগি বানিয়ে কটা টাকা আমি আদায় করে নেব। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু যে দৃষ্টিটা তার সাধারণ ক্লায়েন্টরা অর্থাৎ তার যে অতি সাধারণ খদ্দেররা, আমার তোমার মতো মূর্খ সাধারণ খদ্দেররা কি ভাবতো, টুক ইট বি আ প্রফেটিক লাইট। এটা যেন একটা মানে ভবিষ্যৎবাণীময় আলো, মানে বাবার চোখে যে দীপ্তি ছিল, বাবার চোখটা যে জল জল করতো, সেটা যেন ভবিষ্যৎবাণী দেবে এমন ভাব মনে করতো সাধারণ কাস্টমাররা। কারণ আমি তুমি তো অত বুঝি না, বাবার চোখ দেখে আমরা ভাবতাম না বাবা সত্যিই অনেক কিছু জানে। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং সাধারণ আমার তোমার মতো লোকেরা
কমফোর্ট ফিল করতো, মানে বাবার এই দৃষ্টিটাতে অনেক বেশি আরাম ফিল করতো, মানে মনে করতো যে না, আমি বাবার কাছে গেলেই সিকিওর। এই বিষয়টা আজও আমাদের সমাজে আছে। দেখবে আজ হয়তো আমরা অনেকটা শিক্ষিত হয়েছি, আমাদের জেনারেশন বা তোমাদের জেনারেশন এই বিষয়গুলোকে এতটা পাত্তা দেয় না, কিন্তু তোমার ব্যাকে যাও, তোমার বাবা মা বা তার থেকেও একটু তোমার কারো কারো বাড়ি যদি ঠাকুমা দাদু থেকে থাকে, দেখবে তারা কিন্তু প্রচন্ড বাবা 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 করে ভক্ত হয়। মানে সেই বাবা আদপে কতটা বাবা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, বাট সে বাবা অন্য কারো কাছে বাবা না হতে পারুক, এই কিছু বোকা ভক্তদের কাছে বাবা হয়ে থেকে যায় এবং তাদের মাথায় হাত বুলিয়ে সমস্ত কিছু আদায় করতে থাকে। আজও সমাজে ধর্ম কিন্তু সব থেকে বড় পেশা। ইভেন এটা আমি আজকে এখানেও বলতে পারি, আগামীতে সব থেকে বড় পেশা হবে কিন্তু ধর্ম। এটা মিলিয়ে নিও, যতই আমরা সায়েন্সের দিকে যাই, যতই আমরা এগিয়ে যাই, এমন একটা দিন আসছে যেখানে ধর্ম হবে সব থেকে বড় ব্যবসা, যেটা এখনো আছে। এটা কি ব্যবসা দেখছো, এর থেকে অনেক বড় ব্যবসায় পরিণত হবে ধর্ম একদিন। এটা মিলিয়ে নিও, যত তোমরা বড় হবে যত তোমরা দেখতে পাবে। এখন মনে হচ্ছে যে আমরা সবাই বিজ্ঞানের দ্বারা উন্নত হয়েছি, বাট একটা সময় গিয়ে দেখবে যত বিজ্ঞানের উন্নতি বেড়েছে তত ধর্মটাকে ব্যবসা করে পিছু টান বেড়েছে। মানে মনের ভক্তি কমে গেছে অনেক, দেখনদারি বেড়ে গেছে অনেক, কারণ এখন মানুষ দেখানোটা বেশি পছন্দ করে, আর দেখাতে গিয়েই কিন্তু এই সমস্ত ভণ্ড ব্যক্তিদের শিকার হই আমরা। তাহলে এতদূর পর্যন্ত যেটুকু বললাম, সেইখানে আমাদের যে অ্যাস্ট্রোলজার তার ইকুইপমেন্টস এবং তার যে লুকস সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারলাম। আচ্ছা, এইখানে দুটো অংশ একটু দাগ আমাদের এক্সট্রা দিতে হবে, ঠিক আছে? এই যে হিজ ফোরহেড ওয়াজ থেকে শার্প আইজ, মানে স্পার্কেলড উইথ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এইটুকু অংশ পর্যন্ত কিন্তু আমরা একটু আন্ডারলাইন করে নেব। চলো বেশ, এরপরে আবার আসি আমরা পরবর্তী অংশতে। The power of his eyes was considerably enhanced by their positions. এবার ওই যে তার চোখের ক্ষমতা, একে তো দীপ্তি রয়েছে চোখের মধ্যে, একটা ঔজ্জ্বল্য রয়েছে, পাশাপাশি ওই যে চোখ দিয়ে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা, সেটা আরো বেশি করে এনহ্যান্সড হয়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে। কি করে? বাই দেয়ার পজিশন, মানে ওই লোকটি বা জ্যোতিষীটির তাকানোর যে ধরন, তার চোখের মণিগুলো এমন একটা পজিশনে সেট করছে যাতে করে তার এই চোখ কথা বলে। দেখবে অনেকে কথা বলার সময় কিন্তু ভয় পায় বা পারে না একজনের চোখে চোখ রেখে কথা বলতে, তখন ওই ব্যক্তিকে কিন্তু অনেক বেশি কাওয়ার্ডিস বলে মনে হয়, অনেক বেশি দুর্বল বলে মনে হয়। যে কোনো ব্যক্তিকে তুমি জয় করে নিতে পারো শুধুমাত্র আই কন্ট্যাক্টের দ্বারা, তার মোস্ট অফ দ্য কেসে তাকে তুমি জয় করে নিতে পারো। ইভেন 90% তুমি জয় তাকে যদি তুমি তার চোখে চোখ রেখে কথা বলো, সে বিশ্বাস করতে বাধ্য হয়, কারণ অধিকাংশ মানুষই চোখে চোখ রেখে বলতে পারে না। কিন্তু কিন্তু এই ক্ষেত্রে জানো তো কারা এগিয়ে থাকে? এই জ্যোতিষী, তারা তো একদিকে এগিয়ে থাকি, পাশাপাশি আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ নেটওয়ার্ক মার্কিং এর সঙ্গে যারা যুক্ত আছে। এই প্রফেশনের ছেলে মেয়েদের তুমি বিশ্বাস, নিজেদের প্রতি যে কনফিডেন্স, সেটা তুমি বোধহয় তুমি জীবনে যদি একজন পিএইচডি ধারীও হয়ে যাও, বড় প্রফেশনাল লেভেলের লোকও হয়ে যাও, বা তুমি আম্বানিও হয়ে যাও, তাও তোমার থাকবে না যতটা এই নেটওয়ার্ক মার্কিং এর ছেলেপুলেদের আছে। তাদের কনফিডেন্স দেখলে মনে হয় যে ওরা এক একটা গোটা গোটা আম্বানি যেন বসে রয়েছে। আদপে তারা 5 টাকা কামায়, কিন্তু দেখায় 5 কোটি, কারণ তারা চোখে চোখ রেখে আই কন্ট্যাক্ট করে কিন্তু কথা বলে, কাস্টমারকে কিন্তু ডিল করে, এবং ওইটা কিন্তু একটা অন্যতম ডিল। এই অ্যাস্ট্রোলজার তো অ্যাকচুয়ালি এখানে প্রফেশন করতে এসেছে, ব্যবসা করতে এসেছে, বিজনেস। এইখানে তার যে চোখে চোখ রাখা বা কাস্টমারের সঙ্গে চোখ মেলানো, চোখের পজিশনটাকে এমনভাবে কাস্টমারের সামনে তুলে ধরা যাতে কাস্টমার ওখানেই অর্ধেকটা মেনে যায় যে হ্যাঁ, বাবা অনেক কিছু জানে। তাহলে তার অ্যাপিয়ারেন্স রয়েছে, তার তাকানোর ভঙ্গিমা রয়েছে, তার চোখগুলো দীপ্তিময় রয়েছে, কাস্টমার তো অটোমেটিক্যালি তার কাছে অ্যাট্রাক্টেড হবে। As they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. এবার চোখটার পজিশনটা কোথায় ছিল? চোখটা ছিল বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, মানে ওই যে ভার্মিলিয়ন এদের দ্বারা এবং স্যাক্রেড অ্যাশ দ্বারা তার কপালটাকে পেইন্ট করে রেখেছিল,
সেই পেন্টেড ফোরহেডের মাঝামাঝি, পেন্টেড ফোরহেড এবং তার হুইস্কার্স। অ্যাকচুয়ালি হুইস্কার্স শব্দটা অর্থ হলো যেটাকে আমরা মস্টেজ বলে চিনি, গোঁপ। এবার হুইস্কার্স শব্দটা কাদের জন্য প্রয়োগ করা হয়? নর্মালি কিন্তু হুইস্কার্স অ্যানিমেলদের জন্য প্রয়োগ করা হয়। বেসিক্যালি বিড়াল, সিংহ, বাঘ এদের যে গোঁপ সেটাকে বোঝানোর জন্য হুইস্কার্স প্রয়োগ করা হয়। তাহলে ন্যারেটর বা লেখক কিন্তু, ন্যারেটর না মানে রাইটার বা অথর কিন্তু বুঝে শুনে হুইস্কার্স ইউজ করলেন, কারণ এইখানে জ্যোতিষী বসেছে শিকার ধরতে, ক্লায়েন্ট ধরতে, অর্থাৎ তার কাস্টমার, তার প্রে, তার শিকার। একটা কাস্টমারকে ধরতে পারলেই টাকা আজ উপার্জন হয়ে যাবে। তাই ওই যে শিকার ধরার টেন্ডেন্সিটা যেটা অ্যানিমেলদের মধ্যে থাকে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার এর মধ্যে রয়েছে, সেইটাকে বোঝানোর জন্যই হুইস্কার শব্দটাকে ইউজ করলেন আমাদের রাইটার। তাহলে তার চোখ দুটো প্লেস রয়েছে কোথায় না, তার সুন্দরভাবে ড্র করা বা আর্ট করা কপাল এবং তার মোটা মোটা গোঁপ যেটা রয়েছে তার মাঝখানে। তার মানে এখান থেকে আমরা কিন্তু জানতে পারলাম যে অ্যাস্ট্রোলজারের গোঁপ ছিল, শুধু গোঁপ নয় দাড়িও ছিল, আমরা দেখতে পাবো। Even a half-wit's eyes would sparkle in such a setting. লেখক বলছেন ওই অ্যাস্ট্রোলজারের তাকানোর ধরনটা এমন যে ইভেন আ হাফ-উইট পার্সন, মানে যার অল্প স্বল্প জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, ধরে নাও আমার তোমার মতো মানুষ যারা অ্যাস্ট্রোলজিকে আমরা অতটা বিশ্বাস করি না, তারাও কিন্তু কি হতে পারে, এরকম তার তাকানোর ধরন এবং বেশভূষা দেখে কিন্তু তারাও একটু হলেও মগ্ন হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে ইভেন আ হাফ উইথ আইজ উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, মানে তারাও টলমল হয়ে যেতে পারে, মানে বাবাকে বিশ্বাস করে বসে থাকতে পারে। টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড আ স্যাফরন কালার্ড টারবান। এবার এই যে এফেক্ট, তাকানো, কপালের ছাই, সিঁদুর, এই বিষয়টাকে আরো একটু প্রবলতর করে তুলতে, ক্রাউন্ড মানে কি, ক্রাউন্ড অ্যাকচুয়ালি কাকে দেওয়া হয় না, রাজাকে। রাজা যেহেতু সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ তার যে অ্যাপিয়ারেন্স সেটাকে সর্বশ্রেষ্ঠ করে তুলতে, মানে আরো একটু অ্যাকসেপ্টেবল করে তুলতে সে কি পরিধান করে, স্যাফরন কালার্ড টারবান। এটাকেও আমরা দাগ দেবো যে সে একটা গেরুয়া বর্ণের কি টারবান অর্থাৎ পাগড়ি পরিধান করেছে। এবার ভাবো তো, বেশ সুন্দর গেরুয়া পাগড়ি পরিধান করে বাবা বসে আছেন, কপালে সিঁদুর, ছাই ভস্য মাখা, মোটা মোটা গোঁফ, এক গাল দাড়ি। বাবাকে দেখে তো তোমার আমার বিশ্বাস হবেই বাবা। আমি তুমি যতই বুদ্ধিমান হই বাবার সামনে, বাবা আমার ভাগ্যটা একটু দেখে দিন, এরকম করে হাত জোর করে হয়তো বা বসে ফেলতে পারি। যতই আমরা হাফ উইট পার্সন হই, মানে একটু বুদ্ধিদীপ্ত মানুষও কিন্তু তার এই অ্যাপিয়ারেন্সের কাছে গিয়ে কিন্তু হার মেনে যেতে পারে। দিস কালার স্কিম নেভার ফেইল্ড। দারুণ কথা। এই যে কালার কম্বিনেশন, ভার্মিলিয়নের রেড কালার, অ্যাশের হোয়াইট কালার অ্যান্ড স্যাফরন কালার টারবান, আর গায়ে তো পরিধান করেই আছে গেরুয়া বস্ত্র, এই যে কালার স্কিম, এটা কিন্তু কখনো ব্যর্থ হয় না। তার মানে দেখবে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে লেখক একটু আইরনি করলেন বা একটু মকারিও দিলেন। অ্যাকচুয়ালি ধর্মযাজক বা ধর্মের যারা প্রধান তাদেরকে কিন্তু লেখক একটু মক করলেন। মানে একটা গেরুয়া বস্ত্র পরিধান করে নিলে তাতে তুমি তোমার 5 বছর আগের হিস্ট্রি দিয়ে বলো বা তুমি বর্তমানও পরম চোর হলো, তুমি বাবা হিসাবে পরিচিত, তাই তো? তোমার পোশাক তোমাকে বাবা বানিয়ে দিতে পারে, তোমার অ্যাপিয়ারেন্স তোমাকে চরম সৎ ব্যক্তি বানিয়ে দিতে পারে, তাতে তুমি যতই অসৎ ব্যক্তি হও। এই প্রসঙ্গে দেখবো অনেক সিনেমা বলো, অনেক তোমাদের কি বলে যেন ওয়েব সিরিজ বলো, এগুলো কিন্তু অনেক হয়েছে। এবং অ্যাকচুয়ালি এই প্রসঙ্গে তোমরা সকলেই জানো যে এই কেসের কারণে কিন্তু সেই কি যেন বাবা রাম রহিম বলে কোনো একজন ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন। নামের আগে বাবা জুড়ে গেলেই তিনি বাবা নন, এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু ওই যে বললাম, ধর্ম হলো সব থেকে বড় ব্যবসা এবং ইন ফিউচার এই ব্যবসা আরো বড় হবে, এবং আমাদের মতো কিছু মূর্খ ব্যক্তিরা কিন্তু এই ব্যবসাটাকে আরো বাড়িয়ে তুলব। আমরা ধর্ম থেকে বেশি বিশ্বাস করি ধর্মযাজকদের, ধর্ম প্রচার যিনি করছেন তাকে আমরা একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলছি, যার ফলে কি হচ্ছে, আমরা যেটা আসল ধর্ম বা যার ওরশিপ করছি তাকে ভুলে যাচ্ছি। ঈশ্বরের থেকেও বড় হয়ে উঠছে ঈশ্বরের পূজারী।